আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো আমার বাচ্চা এসেছে হোস্টেল থেকে, তো সে ছিটা রুটি আর মাংস দিয়ে সকালে নাস্তা খেতে চেয়েছিল, তো আমি তৈরি করেছি। আর আমার এটা হলো ডিজিটাল ছিটা রুটি। তো দেখাচ্ছি আমি আপনাদের। এটা আমি হাত দিয়ে না করে অন্য একটা পদ্ধতিতে করেছি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে সেটা দেখে নিতে পারবেন, এবং এটা অনেক সহজ প্রণালীটা। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি। আমি একটু বেশি করে করেছি কারণ ও রাতেও দুপুরেও খেতে চেয়েছে, আর বললো যে আজ সারাদিন শুধু আমি ছিটা রুটি খাবো, কোনো ভাত খাবো না। এই কারণে আমি একটু বেশি পরিমাণে করেছি। তো এখানে আমার ডিম লেগেছে 5টা। আর 2 কাপের মতো আমি চালের গুঁড়া নিয়েছি। আর সাথে এখানে যে আদাটা দিয়েছি এটা একদম ফ্রেশ, মানে পিষে আমি যে আদাটা বের করেছি সেটা, ফ্রিজের আগের কোনো আদা দেইনি। এখানে আমি লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর একটু দিলাম এই আর কি। এখন ডিমটা দিয়ে দিব। আমি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর আদা আমি দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমি 4 চামচ যেহেতু নিয়েছি এই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো 2 চা চামচে কিন্তু 1 টেবিল চামচই হয়। তো এখন আমি যেটা করব, খুব ভালো করে পানি দিয়ে, এখানে পানি আমি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। আর যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু পানি দিয়ে নিতে পারেন। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে অনেকক্ষণ আমি এটাকে মেশাবো, যাতে করে একদম ডিমটা খুব ভালোভাবে ফেটে যায়, মিশে যায়। আর এটাকে এভাবে বারবার করে বিট করার পর আমি কিছুক্ষণ রেখে দিব রেস্টে, যাতে করে এটা খুব ভালোভাবে মানে মেরিনেট হয়। তো যদি মনে করেন যে একটু ঘন হয়েছে তাহলে কিন্তু আপনি চাইলে একটু পানি মিশিয়ে নিতে পারেন। আর আমি কিছুক্ষণ পরে চামচ দিয়ে উঠিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি এটার ঘনত্বটা কি পরিমাণ হতে হবে। তো দেখছেন আমি এখানে নাড়তে নাড়তে প্রায় আমার মিক্সচারটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু পরে দেখাবো যে অ্যাকচুয়ালি কতটা পাতলা হতে হবে। এই জিনিসটা কিন্তু পাতলা হতে হবে, ঘন হওয়া যাবে না। ঘন হলে আমি যে ছিটা রুটিটা বানাতে চাই সেটা হবে না। এই যে পানির মতোই অলমোস্ট মোটামুটি আমার এখন খামিরটা রেডি হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, যে কারণে এটাকে বলছি যে ডিজিটাল, সেটা হলো আমি একটা 500 ml এর একটা বোতলের মধ্যে একটা মগের সাহায্যে এই লিকুইডটা ভরে নেব। আর এটার যে ক্যাপ আছে, বোতলের যে মুখ আছে, আমি ছোট প্যারা গরম করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। খুব সুন্দর করে ছিদ্র করে নিয়েছি চতুর্দিকে, সবগুলো যেন সমান দূরত্বে হয়। তো এখন আমি ফ্রাই প্যানে তেলটা মাখিয়ে নিলাম। এবার দেখুন আমার ম্যাজিক, যে কারণে আমি বলেছি এটাকে ডিজিটাল ছিটা রুটি। এবং এটা কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ে করে ফেলা যায়। যারা মনে করেন যে আমি ছিটা রুটিটা পারবো না, সব দিকে সমানভাবে যায় না, তারা কিন্তু এই পদ্ধতিতে মানে খুব অল্প সময়ে আপনি অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তো আমিও মাশাআল্লাহ অনেকগুলো পিঠা তৈরি করেছি, যেহেতু আমার মেয়ে বলেছে আমি দুপুরেও ভাত খাবো না, রাতেও ভাত খাবো না। তো এই আর কি। এবং দেখুন আমি বারবার দেখাচ্ছি, একটু দেখে নেন। আর এটা কিন্তু আমি স্লো মোশনে দেখিয়েছি। আপনারা এটা কিন্তু মোটামুটি একটু তাড়াতাড়ি করতে হবে, এই আর কি। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব যাতে সুন্দর মতো হয়। আমার পিঠাটা হয়ে গেছে। এবং হয়ে গেলে কি করে বুঝবেন, সাইড দিয়ে আস্তে আস্তে দেখবেন ফ্রাই প্যান থেকে খুলে এসেছে। যখনই পিঠাটা চতুর্দিক থেকে ফ্রাই প্যানের সাইড দিয়ে খুলে আসবে তখন বুঝতে হবে যে পিঠাটা নামানোর জন্য তৈরি হয়ে গেছে। তো এই যে আমার পিঠা সুন্দর দেখতে পাচ্ছেন, জালি জালি। তো আমার আম্মা খুব সুন্দর করে হাতে তৈরি করতেন, বা আমার শাশুড়িও বাসায় যখনই আসে তার আদরের ছেলেকে সে এভাবেই তৈরি করে দেয়। তো আমি ভাবলাম যে একটু এভাবেই করে দেখি। তো মাশাআল্লাহ আমি সাকসেসফুল হয়েছি, এটা বেশ সহজ হয়ে গেছে আমার জন্য। তো এখন আমি রাজহাঁসের মাংসটা তৈরি করে ফেলছি। তো আমার রাজহাঁস কাটা হয়ে গেছে, ওটা একটা বিরাট বড় অপারেশন ছিল। সত্যি রাজহাঁস বা হাঁসের মাংস খেতে যত মজা, হাঁসটাকে প্রসেস করাটা অনেক বেশি জটিল কাজ। তো এখানে আমি প্রায় 10-12টা পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ। এখানে প্রায় 5-6 টুকরা দারচিনি নিয়েছি, 8-10টার মতো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি। তো আমি একটু এই মশলাগুলো একটু বেশি দেবো, কারণ হাঁস বা পাখির মাংসের মধ্যে কিন্তু গরম মশলা বা রসুন, আদা এগুলো একটু বেশি দিতে হয়, তাহলে আর কি টেস্টি হয়।
ভালো হয়। তো আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষাবো। যখনই ফ্রাই হয়ে আসবে, একটু ব্রাউন হয়ে গেছে, আমি এখানে প্রায়, যেহেতু পুরো আস্ত রাজহাঁসটা আমি রান্না করেছি, 1.5 টেবিল চামচ উঁচা করে আমি আদা দিয়েছি, রসুন বাটা দিয়েছি প্রায় সমপরিমাণ চামচ, আর তৈল তো আছেই, দেখতে পেয়েছেন, আন্দাজ মতো তৈল দিয়েছি। তো এখন আমি সাথে দেব জিরা বাটাটা। আমি জিরা বাটাটা দুইভাবে দেই, জিরা বাটা দেই আর জিরা চুলায় টেলে ওটাকে গুঁড়ো করে ওটা রেখে দেই। আমি তরকারি নামানোর আগে কিছু জিরার গুঁড়া ছিটিয়ে দেই। তো এখানে আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তো এই তো আমার মশলাগুলো, আমি পেঁয়াজ সহ এই মশলাগুলোকে প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাবো, যাতে করে আদা এবং রসুনটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখন এইগুলো কষানো হয়ে গেলে, যখন দেখব যে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা, তখন বুঝতে হবে যে রসুন এবং পেঁয়াজ এগুলো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আমার শুকনো অন্যান্য যে হলুদ, মরিচ বা ধনিয়ার গুঁড়ো, ওগুলো আমি রেডি করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি উঁচা করে 1 চা চামচ পরিমাণ লবণ। একটু ভালো করে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব, আর একটু পানি দিয়ে নেব যাতে করে আমার মশলাটা লেগে না যায়। যেহেতু এখন প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, এই কারণে একটু পানি দিয়ে ভালো করে আবার কষাবো। এই পর্যায়ে আমি দিয়ে দিব, প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কম 1 টেবিল চামচ, কম, হ্যাঁ দেখতে পেয়েছেন, একদম উঁচা না কিন্তু। এভাবে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখানে থাকবে হলুদের গুঁড়াটাও আমি এরকম 1 টেবিল চামচে দিয়ে দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়োটা দিচ্ছি সাথে। আমি মরিচের গুঁড়োটা যারা একটু ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিবেন, আর যে যেরকম পছন্দ করেন। আর আমি যেহেতু নামানোর আগে একটু কাঁচা মরিচ দিব, এই কারণে আমি লাল মরিচের গুঁড়োটা একটু কমই দিয়েছি। আর আমি ওইখানে মরিচটা ব্যবহার করেছি চিটংয়ের যে লাল মরিচটা, ওটা কিন্তু দেখতে মানে খুব সুন্দর কালার হবে, কিন্তু ঝাল কম হয়। তো আমি এটা টঙ্গী থেকে কিনে আনি, এনে তারপরে রোদে শুকিয়ে পাউডার করে নেই। এ কারণে আমার তরকারি কালার কিন্তু খুব সুন্দর হয়। আর হলুদটা কিন্তু আপনারা ওখানে টঙ্গীতে গেলে যদি বলেন রাঙামাটির হলুদটা, তাহলে কিন্তু ওরা রাঙামাটির হলুদটা দেয়। রাঙামাটির হলুদটার বোধহয় রং খুব সুন্দর হয়, যেটা অন্য এলাকার হলুদের মধ্যে হয় না। এটা মানে মাটি বা পরিবেশ, এটা খুব ম্যাটার করে যে কোথাকার কোন জিনিসটা কেমন হবে। তো আমার কাছে যতটুকু আমি মানে জেনেছি বা দেখেছি, রাঙামাটির হলুদটা কিন্তু আসলে চমৎকার কালার হয়। তো যার যদি সুযোগ থাকে চেষ্টা করবেন আর কি এটা কালেক্ট করতে, তাহলে তরকারির রং অনেক সুন্দর হয়। তো আমার রাজহাঁসটা মোটামুটি এখন আমি রেডি করে ফেলেছি। এখন রাজহাঁসের মাংসটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে আস্তে আস্তে করে আমি মাংসটা কষাবো। এই পর্যায়ে আমি আগুনটা মিডিয়াম রাখবো এবং খুব ভালো করে কষাতে হবে। তো আমি এখন যেটা করব, যেহেতু রাজহাঁসের মাংসটা বেশ শক্তই হয়, আর এটা যেহেতু পরিপূর্ণ রাজহাঁস ছিল, তো আমি প্রথমে যেটা করব, চুলায় মাংসের মশলার সাথে খুব ভালো করে কষাবো, এবং কষানোর পর হাঁসটা থেকে কিন্তু মাংসটা পানি ছেড়ে দিবে। তো আমি ওই পানিটা শুকিয়ে নেব চুলায় নাড়াচাড়া করে, এবং যখন দেখব যে মাংসের তৈল উঠে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। তো যখন আমি হাঁসের মাংসটাকে কষানো শেষ করব, এই যে দেখছেন হাঁস থেকে কিন্তু পানি উঠেছে, এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, এটা হাঁসের নিজস্ব মাংসেরটার যে নিজস্ব পানি, সেই পানিটা। তো আমি সেই পর্যন্ত এটা চুলায় রাখবো এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব, যাতে করে এই পানিটা শুকিয়ে যায়, তাহলে মাংসটাও ভালো কষানো হবে। এই যে আমার মাংস কিন্তু এখন তেল উঠে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে, এবং কষানোর কারণে মাংসের এবং মশলার ফ্লেভারটা একদম চমৎকার হয়েছে। এ পর্যায়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব। এটা কিন্তু চুলায় রেখেও অল্প আগুনে রেখে পানি দিয়ে বারবার করা যায়। তো আমি এটা একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ আমার আরও অনেক কাজ ছিল। তো প্রেসার কুকারে আমি এখানে প্রায় 6টার মতো শীষ দিয়েছি। আমার রান্না শেষ, আশা করি সবাই পছন্দ করেছে।
অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।